স্পিড কন্ট্রোল। আজকের টপিকটার নামই হচ্ছে ডিসি মোটর স্পিড কন্ট্রোল। ইন্ডাস্ট্রিতে আমাদেরকে মোটর চালাতে হবে, কারণ মেশিন ঘোরাতে হবে প্রোডাকশন করার জন্য। এবার সেই মেশিন যদি আমাদেরকে মোটর যদি আমাদের হয় ডিসি মোটর, তাহলে প্রোডাকশনের করেসপন্ডিং আমাদেরকে তো স্পিড মেনটেন করতে হবে। তাহলে আমরা কখন কত লোড থাকলে কত ভোল্টেজ দেব, কত কারেন্ট পাঠাবো, সবই আমরা হিসেব করব। কত লোডের সাপেক্ষে কত ভোল্টেজ দিতে হবে, কত স্পিডে মোটরকে ঘোরানোর জন্য, এখানে সবই হিসেব করতে হবে। এই জন্য টপিকটা কিন্তু একটু টাফ। আর এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে একটা ভালো কোশ্চেন আছে, অঙ্ক আছে। এই আজকে যে টপিকটা করব আমরা, সেই টপিকটার উপরে কিন্তু একটা অঙ্কও আসতে পারে পরীক্ষাতে। একটা নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু এখান থেকে দিতে পারে। আর নিউমেরিক্যাল প্রবলেম যদি যখনই দেবে ডিসি ড্রাইভসে, জানবি সোজাসুজি উত্তর হবে না, বহুত ভেতরে গিয়ে কনসেপ্ট তৈরি করে নিয়ে এসে আমাকে উত্তর করতে হবে। সোজাসুজি উত্তর পাবি না, যে ডাইরেক্ট ফর্মুলা পুট করবি অঙ্ক করে দিবি, তা হবে না। এখানে অনেক গভীর থেকে অ্যানালিসিস করতে হবে। ড্রাইভস আমাদের অনেক গভীর থেকে অ্যানালিসিস করতে হবে। যে কারণে আমি তোদেরকে বারবার বলি যে ড্রাইভস পড়ার আগে ডিসি মোটরটাতে ভালো করে পড়ে নে। থার্ড সেমিস্টারে যেটা পড়েছিলিস, শুধু মোটরের পার্টটা, জেনারেটরের পার্টটা নয়। এখন বল তো, তোরা বলবি এখানে উত্তরটা প্রথমে। ডিসি মোটরের স্পিড কন্ট্রোল আমরা জেনারেলি কত ভাবে করতে পারি? আমরা জেনারেলি দুই ভাবে করতে পারি, তাই তো? কি কি মেথড? যার একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, যার একটা হচ্ছে আমার আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। যেটাকে আমরা শর্ট ফর্মে বলি এভিসি। ডিসি মোটরের স্পিড কন্ট্রোল জেনারেলি আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, যেটা আমরা আগেই নাম শুনেছি। দু নম্বরটা হচ্ছে আমার ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল, শর্ট ফর্মে এফএফসি। স্যার এ দুটো মেথড তো আমরা আগে থেকেই জানি, এ আবার নতুন কি তাই বলবি এখন তোরা? তোদের বক্তব্য তো সেটাই হবে যে স্যার এ দুটো নাম তো আমরা বহু আগে থেকেই শুনেছি, এবং আপনি এখনো বলেছেন। আমরা জেনারেলি এই দুটো মেথডের সাহায্যে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। স্যার স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিনটা শেয়ার করছি আমি। বল, দেখা যাচ্ছে? আচ্ছা।
আমরা যদি এই দুটো মেথডের মাধ্যমে যদি আমরা ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি, তাহলে এমন কি কথা বলবেন স্যার এখন যেটা আমরা জানি না? আমরা তো এই দুটো নাম তো আমরা জানি আগে থেকে, তাই তো বলবি তোরা এখন। বেশ, আমি সেই ডিসি মোটরের স্পিড কন্ট্রোল এখন করতে চাইছি, আর আমার হাতে এখন আছে ধরে নে যে সেপারেটলি এক্সাইটেড মোটর। আমার হাতে এখন বর্তমানে সেপারেটলি এক্সাইটেড মোটর নিয়ে আমরা এখন কাজ করছি। সেপারেটলি এক্সাইটেড মোটর নিয়ে যখন আমরা কাজ করছি, তাহলে সেপারেটলি এক্সাইটেড মোটরের আগে সার্কিট ডায়াগ্রাম ভালো করে বোঝ। আর দিও না বাবা, বাবা বাবা পড়াচ্ছি বাবা, এখন করছে দেখো, দাদারা করছে। আমাদের হাতে এখন আছে সেপারেটলি এক্সাইটেড মোটর। তাহলে সেই সেপারেটলি এক্সাইটেড মোটরের তোরা যে ডায়াগ্রামটা জানিস থার্ড সেমিস্টার থেকে, সেটাকে ভালো করে রিমাইন্ড কর। আমি কিন্তু এখানে প্রত্যেকটা কথা খুব ভালো করে আমি আস্তে আস্তে বলছি, তোরা খুব ভালো করে মনোযোগ সহকারে শোন। এই জায়গাটা কিন্তু খুব গোলাবে, প্রচুর গোলাবে এই জায়গাটা। জিনিসটা খুব সিম্পল, কিন্তু তোদের বুঝতে অনেক কষ্ট হবে। তাহলে সেই সেপারেটলি এক্সাইটেড মোটর আমরা জানি যে ডিসি মোটর দুই ভাবে স্পিড কন্ট্রোল করা যায়, যেটা একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, দুই হচ্ছে আমার ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের শর্ট ফর্মটা হচ্ছে এভিসি, আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলের শর্ট ফর্মটা হচ্ছে এফএফসি। এখন ডিসি মোটর তো আমাদের বিভিন্ন রকমের হতে পারে, সেপারেটলি এক্সাইটেড হতে পারে, সেলফ এক্সাইটেড হতে পারে। সেলফ এক্সাইটেডের মধ্যে শান্ট হতে পারে, সিরিজ হতে পারে, কম্পাউন্ড হতে পারে। তাহলে বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু তোদের সিলেবাসটা কম্পাউন্ড মোটরের উপরে নেই। যদি কম্পাউন্ড মোটরের উপর তোদের সিলেবাস থাকতো, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যেত, আমারই মাথা খারাপ হয়ে যেত। যেহেতু তোদের সিলেবাসটা কম্পাউন্ড মোটরের উপরে নেই, তাই তোদের সিলেবাসটা বর্তমানে আছে সেপারেটলি এক্সাইটেড মোটর, শান্ট মোটর আর সিরিজ মোটর, এই তিনটে মোটরের উপরে আছে তোদের সিলেবাসটা। তাহলে সেই জায়গা থেকে আমাদের কাছে এখন ডিসি মোটর, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরকে আমরা ব্যবহার করছি। ধরে নিচ্ছি যে আমাদের হাতে এখন সেপারেটলি এক্সাইটেড একটা ডিসি মোটর বর্তমান। সেই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরকে নিয়ে যদি আমরা এখন অ্যানালাইসিস করতে যাই, তাহলে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের সার্কিট ডায়াগ্রামটা কি শিখেছি আমরা থার্ড সেমিস্টার পর্যন্ত? যে প্রথমে একটা আর্মেচার থাকবে, সেই আর্মেচারের ব্রাশ কমিউটেটর আছে, সেখান থেকে দুটো টার্মিনাল বেরিয়ে থাকবে, যে টার্মিনাল দুটোকে আমি বাইরে থেকে সাপ্লাই দেব। যেখানে সাপ্লাইটা দেব, এই সাপ্লাইটাকে আমরা সর্বদা স্টেডি স্টেট মডেলে কি বলেছি, ভোল্টেজের মানটা এখানে যে ভোল্টেজটা দেবো সেটাকে স্টেডি স্টেট মডেলে আমরা ইএ বলেছি। তাহলে এইখানে সেই ভোল্টেজটা আমরা দেব। আর ফিল্ড কয়েল থাকবে ঠিক আর্মেচারের প্যারালালে। যেহেতু সেপারেটলি এক্সাইটেড মোটর, তাই ফিল্ড কয়েল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার জন্য আমরা ব্যবহার করব আলাদা একটা সোর্স, যেটাকে বলবো আমরা ফিল্ড ভোল্টেজ। যেখানে ভোল্টেজটা দেব, নাম দেবো আমরা ভিএফ, অর্থাৎ ফিল্ড ভোল্টেজ। এই ফিল্ড ভোল্টেজটা যখন আমি অ্যাপ্লাই করব, এই রাস্তা দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেটাকে নিশ্চয়ই বলবো আমরা ফিল্ড কারেন্ট। আর আর্মেচারকে এই সাপ্লাইটা দেওয়ার জন্য আর্মেচারের মধ্যে যে কারেন্টটা ঢুকবে সেটাকে নিশ্চয়ই বলবো আমরা আর্মেচার কারেন্ট আইএ। এখন দেখ, যদি দুটো স্পিড সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে যদি আমি স্পিড কন্ট্রোলের দুটো মেথড, যেটার একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, অর্থাৎ আর্মেচারকে কোন ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি এই ভোল্টেজটা, যখনই ভোল্টেজটা অ্যাপ্লাই করছি কারেন্টটা ঢুকছে আর্মেচারে, ফিল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ফিল্ডে ঢুকছে কারেন্ট, ফিল্ডে ঢুকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে আর্মেচারে, এই আর্মেচার কারেন্ট ঢুকে অ্যাকর্ডিং টু লেন্জ ল, ফ্যারাডে এই ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল মেনে মোটর ঘুরতে লাগছে। মোটর যখন ঘুরছে, মোটর এখন মোটরের ঘূর্ণন স্পিডকে আমরা কিন্তু বলবো ওমেগা।
ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে মোটর ঘুরছে। এখন মোটর যখন ঘুরবে নিশ্চয়ই সেই মোটরকে আমরা লোড দেব। মোটর যখনই ঘুরবে মোটরকে তো আমরা লোড ক্যারি করার জন্যই তো মোটরকে ঘোরাবো। আর মোটর যে পরিমাণ লোড নিতে পারবে সেটাকে বলি আমরা মোটরের টর্ক, আর সেটাকে রিপ্রেজেন্ট করি আমরা টাউ দ্বারা। তাহলে এটা হলো আমার ডিসি মোটরের, সেপারেটলি এক্সাইটেড মোটরের সার্কিট ডায়াগ্রাম। এখন এই সেপারেটলি এক্সাইটেড মোটরকে যদি আমি এখন স্টেডি স্টেট মডেলে রিপ্রেজেন্ট করি, এই সেপারেটলি এক্সাইটেড মোটরটাকে যদি আমি এখন স্টেডি স্টেট মডেলে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কি পাবো? যে পাবো একটা আর্মেচার, আর সেই আর্মেচারের সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স থাকবে যোগ হয়ে। সেই আর্মেচারের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে যোগ হয়ে, যেটাকে আমরা নাম দিয়েছিলাম আর এ। তাহলে এখানে যে ভোল্টেজটা দেবো সেটা হচ্ছে ই এ। এখানে ভোল্টেজটা দেওয়ার ফলে এই রাস্তা দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেটাকে আমরা আই এ বলেছি। এখন স্টেডি স্টেট মডেলে এই আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, এই জিনিসটা কোন প্যারামিটারকে রিপ্রেজেন্ট করে? স্টেডি স্টেট মডেলে আর এ, এই যে কথাটা আমি, যে প্যারামিটারটা আমি এখানে ড্র করছি সেইটা বল সেপারেট সেইটা সেপারেটলি এক্সাইটেড এর কোন প্যারামিটারটাকে রিপ্রেজেন্ট করছে? শুধুমাত্র আর্মেচারের রেজিস্ট্যান্সের পরিমাণটা। অর্থাৎ সেপারেটলি এক্সাইটেড মোটরে যে আর্মেচার কয়েলটা আছে সেই আর্মেচার কয়েলের মধ্যে যে নিজস্ব রেজিস্ট্যান্সটা কাজ করছে, স্টেডি স্টেট মডেলের এই জায়গাটা রিপ্রেজেন্ট করছে শুধুমাত্র আর্মেচার কয়েলের রেজিস্ট্যান্সটা, যদি এটা সেপারেটলি এক্সাইটেড মোটর হয়। সেই স্টেডি স্টেট মডেলে যখন আমি আর্মেচারকে কারেন্ট সাপ্লাই দিচ্ছি তখন আইএ কারেন্টটা ঢুকছে, ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ড কয়েল থেকে তৈরি করছে ফাই পরিমাণ, যার ফলে আমার মোটর ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছে এবং সাথে টাউ পরিমাণ টর্ক তৈরি করছে। এবার এখানে যখন মোটরটা ঘুরছে তাহলে মোটরের মধ্যে নিশ্চয়ই একটা ব্যাক ইএমএফ তৈরি করছে যেটাকে বলি আমরা ইবি। তাহলে এখানেও নিশ্চয়ই মোটর যখন ঘুরছে সেখানে একটা ব্যাক ইএমএফ তৈরি করছে ইবি। এবার স্টেডি স্টেট মডেল থেকে আমরা আর্মেচার অ্যাপ্লাইড ভোল্টেজ, এবার প্রথমে ধরে নে যে আমরা এখন সেপারেটলি এক্সাইটেড মোটরের উপরে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটা অ্যাপ্লাই করছি। তাহলে এখন সেপারেটলি এক্সাইটেড মোটরের উপরে যদি আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড অর্থাৎ এভিসিটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি কি ঘটবে, তাহলে আমরা কি কি দেখতে পাবো এখানে? যখনই আমরা যখন সেপারেটলি এক্সাইটেড মোটরকে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, মোটর ঘুরছে এবং টর্ক তৈরি করছে টাউ পরিমাণ ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে। তাহলে এখানে যে ভোল্টেজটা আমি দিয়েছি তার করেসপন্ডিং ভ্যালুতেই তো মোটরটা ঘুরছে। এখানেও ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে আছে আর্মেচারে, ফিল্ডেও ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে আছে ফিল্ড কয়েলের ফ্লাক্স তৈরি করার জন্য। এবার মোটরের তো একটা রেটেড ভ্যালু আছে সবকিছু, যে এই মোটরটা কত পরিমাণ রেটেড ভ্যালু ভোল্টেজ নেবে, আর্মেচারে কত ভোল্টেজ দিতে পারবো, আর ফিল্ড কয়েলে কত ভোল্টেজ দিতে পারবো, আর্মেচারে কত পরিমাণ কারেন্ট ঢুকবে, ফিল্ড কয়েলে কত পরিমাণ কারেন্ট ঢুকবে, সব কিছু একটা রেটেড ভ্যালু আছে। প্রথমে এভিসি কন্ট্রোল করার আগে আমরা ধরে নিচ্ছি সমস্ত কিছু এখানে যেটা দেওয়া আছে অ্যাপ্লাই করা আছে সবকিছু দেওয়া আছে রেটেড ভ্যালুতে, সবকিছু দেওয়া আছে আমাদের রেটেড ভ্যালুতে। অর্থাৎ মোটর যদি 220 ভোল্টেজ নেয় তাহলে 220 ভোল্টেজের যদি মোটর হয় তাহলে এখানে 220 ভোল্টেজে অ্যাপ্লাই করেছি। ফিল্ড যদি আমার 110 ভোল্টেজের ফিল্ড হয় তাহলে এখানেও 110 ভোল্টেজে অ্যাপ্লাই করা আছে। অর্থাৎ মোটরের যা যা যেখানে যা যা প্যারামিটার রেটেড
রেটেড যে প্যারামিটার গুলো, যেখানে যা রেটেড প্যারামিটার, সেখানে সেই রেটেড প্যারামিটার দিয়েই মোটরটা ঘুরছে এখন। এবার সেই রেটেড প্যারামিটার গুলো দেওয়ার ফলে যখন মোটরটা ঘুরছে, তখন মোটর লোড নিয়ে ঘুরছে। এবার যদি আমি সেখানে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের জায়গা দেখতে চাই, তাহলে আমি এখন দেখব যে এখানে কত পরিমাণ ভোল্টেজ দেওয়া আছে আর তার সাপেক্ষে এখানে কত পরিমাণ টর্ক তৈরি করছে, তার একটা ইকুয়েশন দেখ আমরা স্টেডি স্টেট মডেল থেকে পেয়েছি। সেই স্টেডি স্টেট মডেল থেকে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি আর্মেচার অ্যাপ্লাইড ভোল্টেজ আর জেনারেটেড টর্কের উপরে ডিপেন্ড করে, সেই ইকুয়েশনটা কি মনে আছে? ওমেগা ওমেগা ইজ ইকাল টু স্পিড, টর্ক আর অ্যাপ্লাইড ভোল্টেজের উপরে ডিপেন্ড করে। যে স্টেডি স্টেট মডেল থেকে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি ওমেগা ইজ ইকাল টু, মনে আছে কাউরি? বল ইকুয়েশনটা কি, কার মনে আছে দেখি? 2πn। না, আমি কি বললাম কথাটা ভালো করে বল। একটা মোটর আমার হাতে আছে, সেই মোটরের যা রেটিং, যেখানে যত ভোল্টেজ দেওয়া দরকার সেখানে তত ভোল্টেজই দেওয়া আছে। আর্মেচারে যত ভোল্টেজ দেওয়া দরকার আর্মেচারেতে তত ভোল্টেজই দিয়েছি। ফিল্ডে যে পরিমাণ ভোল্টেজ দেওয়া দরকার ফিল্ডকেও সেই ভোল্টেজ দিয়েছি। ফিল্ডেও রেটেড কারেন্ট ঢুকছে, আর্মেচারেও রেটেড কারেন্ট ঢুকছে। মোটর রেটেড স্পিডে ঘুরছে এবং মোটর রেটেড টর্ক তৈরি করছে। এবার আমি সেই মোটরের উপরে এভিসি কন্ট্রোল করতে চাইছি, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে চাইছি, অর্থাৎ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে চাইছি। তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল যখন আমি করতে যাব, তার আগে দেখব আর্মেচারে যে ভোল্টেজটা দেওয়া আছে ইএ, সেই ই এর ভোল্টেজের সাপেক্ষে ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে মোটর ঘুরছে এবং টাউ পরিমাণ টর্ক তৈরি করছে। তাহলে ই এ, ওমেগা আর টাউ দিয়ে আমার স্টেডি স্টেট মডেল থেকে আর্মেচার তার যে স্পিড, একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। সেই ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম স্টেডি স্টেট মডেল থেকে? ঘি। মনে পড়েছে? আমি কি বলেছি যখন স্টেডি স্টেট মডেল পড়িয়েছিলাম? সেই দিনই বলেছিলাম আমি যে বারবার করে যে এই চারখানা ইকুয়েশন একদম মাথায় গুঁজে নে, এই চারখানা ইকুয়েশন একদম মাথায় গুঁজে নে, আমি বলেছিলাম বারবার করে। তাহলে সেই জায়গা থেকে তো আমি ইকুয়েশনটা পেলাম, যেখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার আর্মেচার অ্যাপ্লাইড ভোল্টেজ, এই পরিমাণ ভোল্টেজ দেওয়া আছে মোটরকে, এই পরিমাণ স্পিড নিয়ে ঘুরছে এবং এই পরিমাণ টর্ক তৈরি করছে। তাহলে ভোল্টেজ, স্পিড, টর্ক, এই তিনটে দিয়ে তো আমার এই একটা ইকুয়েশন স্টেডি স্টেট মডেল থেকে আমরা পেয়েছিলাম না পাইনি? এখন আমি করতে চাইছি এভিসি, অর্থাৎ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, অর্থাৎ 1 নম্বর মেথড। তাহলে 1 নম্বর মেথড যদি আমি এখন কন্ট্রোল করতে চাই, আর্মেচারের ভোল্টেজ দিয়ে মোটরের স্পিড চেঞ্জ করব, অর্থাৎ এই ভোল্টেজটা দিয়ে মোটরের স্পিডটাকে চেঞ্জ করব। আমি যখন এই সাইডে ভোল্টেজ চেঞ্জ করে স্পিড চেঞ্জ করব, তখন কি আমি এই জায়গাতে হাত লাগাবো কিছু? এই জায়গার কি কোনো পরিবর্তন করব? বল, এই সার্কিটের কি কোনো পরিবর্তন আমি করব, না রেটেড অবস্থায় যা যা দেওয়া ছিল সেটাই পড়ে থাকবে, সেটাই রান করবে, সেই জায়গাটাই চলতে থাকবে? বল।
কি রে, বুঝতে পারছিস না পারছিস না? সত্যি করে বল। আমি যদি মোটরকে এখন আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে চাই, অর্থাৎ আর্মেচারের ভোল্টেজ দিয়ে মোটরের স্পিড কন্ট্রোল করতে চাইছি। কার কন্ট্রোল করতে চাইছি? স্পিড কন্ট্রোল করতে চাইছি। উপরে হেডিংটাই দেওয়া আছে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল। তাহলে আর্মেচারের ভোল্টেজ দিয়ে মোটরের এখন স্পিড চেঞ্জ করতে চাইছি। তাহলে আর্মেচারকে কোন ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি? এইটা না এইটা? ইএ না ভিএফ? কোনটা আমি আর্মেচারকে দিচ্ছি বল? স্যার ইয়ে। তাহলে ইএ এই ভোল্টেজটা তো আমি আর্মেচারকে দিচ্ছি। তাহলে এই ভোল্টেজের মানটাকে পরিবর্তন করেই তো আমি মোটরের স্পিডটাকে পরিবর্তন করব, কারণ স্পিড কন্ট্রোলই তো করতে চাইছি আমি, সেটা আর্মেচার ভোল্টেজ দিয়ে। 1 নম্বর মেথড। তাহলে 1 নম্বর মেথড যদি করতে চাই স্পিড কন্ট্রোল আর্মেচার ভোল্টেজ দিয়ে, তাহলে আমি এইটাকেই তো পরিবর্তন করব। এটাই তো আমার আর্মেচার ভোল্টেজ, এটাকেই পরিবর্তন করব, যার ফলে মোটরের স্পিডের পরিবর্তন হবে। তাহলে তখন কি আমি এই জায়গাতে কোনো রকম পরিবর্তন করব? যখন যখন এই দিকের পরিবর্তন করে স্পিড চেঞ্জ করছি, এটাকে পরিবর্তন করে যখন স্পিড চেঞ্জ করছি, তখন এই জায়গার কি কোনো পরিবর্তন হবে? না স্যার। এই জায়গাতে তো কোনো পরিবর্তন আসবে না, কারণ এটা তো সেপারেট সোর্স থেকে কানেক্টেড। তাহলে যখন আমি এভিসি কন্ট্রোল করছি, তখন তো সেই মুহূর্তে ফ্লাক্স ফাই তো আমার কাছে কনস্ট্যান্ট। ফ্লাক্স ফাই আমার কাছে কনস্ট্যান্ট ভ্যালু। আর কে এ সেটা তো মোটরের নিজস্ব কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি মোটর কনস্ট্যান্ট। তাহলে এই দুটো প্যারামিটার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তাদের গুণফল যেটা কে এ ইন্টু ফাই, সেটাও তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই নয়? তাহলে সেটা যদি কনস্ট্যান্ট ভ্যালু হয়, তাহলে বল এই জায়গাকার মানের কি কোনো পরিবর্তন হবে স্পিডের ইকুয়েশনের? এই জায়গাকার মানের কি কোনো পরিবর্তন আসবে স্পিডের ইকুয়েশনের? কোনো পরিবর্তন আসবে না। ঠিক একইভাবে দেখ, এই জায়গাকার মানেরও কোনো পরিবর্তন আসবে না। ভালো করে লক্ষ্য করে দেখ, আমি ই এ যত বাড়াবো, ই এটা কোথায় আছে ইকুয়েশনের? ওপরে। তাহলে ওপরের প্যারামিটার আমি যত বাড়াবো ইকুয়েশনের স্পিড তত বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। এটা তো আমরা আগে থেকে বুঝতে পারছি, এটা বাড়বে। তাহলে এবার আমি একটা কথায় কথায় ধরে নিচ্ছি ব্যাপারটা এখানে, যে ই এর পরিমাণটা, এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু এটা হিসেব করার জন্য নয়, এটা জাস্ট বোঝার জন্য যে হিসেবটা আমরা কি করছি। হিসেবটা করছি, ধর ই এ মানটা দেওয়া আছে আমার 220 ভোল্ট, কে এ ইন্টু ফাই এই যে মানটা, সেটা ধর আছে 0.2 ওহমে, 0.2-তে। আর এ যে মানটা আছে সেটাও দেখ 0.2 ওহমে আছে। আর টর্কের মানটা ইনিশিয়াল অবস্থায় ধরে নিচ্ছি 1 নিউটন মিটার আছে। তাহলে এই জায়গা থেকে বলতো মোটরের স্পিড আমি কত পাবো, ওমেগা ইজ ইকুয়াল টু কত পাবো? ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে কত পাবো? এই হিসাব মতো এই মানগুলো ধর এখন দেওয়া আছে, এটা জাস্ট বোঝানোর জন্য বলছে এই জায়গাটা। এই মানগুলো জাস্ট আমার এখন দেওয়া আছে মোটরকে। তাহলে সেই জায়গা থেকে ওমেগার মানটা তাহলে কত পাবো? ওমেগার মানটা কত বেরোবে? নিশ্চয়ই বেরোবে ই এ বাই কে এফ আই। তাহলে ই এর মানটা হচ্ছে 220 বাই কে এফ আই এর মান হচ্ছে 0.2 মাইনাস আর এ মানে 0.2 ডিভাইডেড বাই 0.2 এর হোল স্কোয়ার
ইন্টু 1, এটাই তো বেরোবে হিসাব মতো। এই ইকুয়েশন থেকে তো এইটাই তো বেরোবে, না বেরোবে আলাদা বেরোবে বল? আমি যদি এই প্যারামিটার গুলো দিয়ে রাখি, গিভেন প্যারামিটার এগুলো ধর আমার দেওয়া আছে। 1 মিনিট আমি ক্যালকুলেটরটা নামাই, বা তোরাও হিসাব কর যে আমি এখন বর্তমানে স্পিডের মান কত পাবো। তোরা হিসাব কর। তাহলে 220 ডিভাইডেড বাই 0.2, 1100। এই জায়গাটার গুণফল ভাগফলটা হচ্ছে 1100 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.04, 5। তাহলে এটা 5। তাহলে বল এখন মোটর কত স্পিডে ঘুরছে? 1095 আরপিএম এ এই স্পিডে ঘুরবে মোটরটা। তাহলে মোটরটা যখন এই স্পিডে ঘুরছে, আমার ভোল্টেজটা কত দেওয়া আছে? মোটর যখন এই স্পিডে ঘুরছে তখন আমার ভোল্টেজের মান কত? ই এর মান 220। ধরে নিচ্ছি এই 220 ভোল্টেজটা আমার মোটরের রেটেড ভোল্টেজ। এই ভোল্টেজটা মোটরের রেটেড ভোল্টেজ। এবার আমি এই সাপেক্ষে একটা গ্রাফ ড্র করব। এই সাপেক্ষে যা যা প্যারামিটার পেলাম সেই প্যারামিটার নিয়ে একটা গ্রাফ ড্র করব। তাহলে এখন যে গ্রাফটা আমি ড্র করব, সেই গ্রাফটা হবে যে কতটা ভোল্টেজ দিয়েছি, মোটর কতটা টর্ক তৈরি করেছে। ধরে নিচ্ছি এটা আমার রেটেড টর্ক। 220 ভোল্টেজ দিলে মোটর 1 নিউটন মিটার টর্ক তৈরি করবে। এটা হচ্ছে মোটরের রেটেড টর্ক। তাহলে এই সাপেক্ষে যদি আমি এখন মোটরকে যে প্যারামিটার গুলো হিসেব করে পেলাম তার সাপেক্ষে যদি আমি এখন একটা গ্রাফ ড্র করি, আর যে গ্রাফটা আমরা ড্র করব সেই গ্রাফটা হচ্ছে এদিকে দেব টর্ক আর এদিকে দেব স্পিড ওমেগা। তাহলে এখন বর্তমানে আমার কাছে ভোল্টেজ দেওয়া আছে 220, আর তার সাপেক্ষে মোটর রান করছে 1095 আরপিএম এ। তাহলে ধরে নিচ্ছি সেই 1095 আরপিএমটা এই জায়গাতে, এই লাইনে, স্পিডের লাইনে এটা। তাহলে ধরে নিচ্ছি আমি 1095 স্পিডটা আছে এই জায়গাতে আছে। এবার এটা আমার জিরো টর্ক, মানে ইনিশিয়াল অবস্থায়। তাহলে ইনিশিয়াল অবস্থায় যদি আমি জিরো টর্ক রাখি, তাহলে এই 5টা তো থাকবে না, টর্কের মান যখন জিরো। তাহলে তখন তো এটা হয়ে যাবে 1100ই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে সেই 1100 আরপিএমটা। এবার যদি এই মোটরটার ওপরে আমি একটু একটু করে টর্ক বাড়াতে থাকি, এই মোটরটার ওপরে যদি আমি একটু একটু করে টর্ক বাড়াতে থাকি, তাহলে কি সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমরা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা কি দেখেছি বল? আপ টু লো বা মিডিয়াম রেঞ্জ মোটরের ক্ষেত্রে, হাই রেঞ্জ মোটরের ক্ষেত্রে আমি এখন দেখছি না। আপ টু লো রেঞ্জের মোটরের ক্ষেত্রে স্পিড কোনো রকম ডিক্রিজ করবে না যতই টর্ক বাড়াই। মিডিয়াম রেঞ্জের মোটরের ক্ষেত্রে 2% স্পিড ডিক্রিজ করবে টর্ক বাড়ানোর সাথে সাথে। আর লার্জ সাইজের মোটরের ক্ষেত্রে আপ টু 5% স্পিড ডিক্রিজ করবে টর্ক বাড়ানোর সাথে সাথে। মনে পড়ছে জায়গাটা? না আবার খুলে দেখাবো বল?
জায়গাটা মনে আছে তো? তার মানে আপ সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমরা স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স আগে দেখেছি যে এই মোটরের ক্ষেত্রে আমরা টর্ক যতই বাড়াই, যেহেতু টর্ক আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে গুণফল, আর আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা যেহেতু খুবই কম, ভেরি লো ভ্যালুতে থাকে, তাই সেই স্পিডের যে নেগেটিভ এফেক্টটা ভেরি লো অ্যামাউন্টের, স্পিডের নেগেটিভ এফেক্টটা ভেরি লো অ্যামাউন্টে, যার ফলে স্পিডের মানটাকে আমরা খুব একটা কমাতে পারে না। জেনারেলি আমরা সেটাকে ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি সেম স্পিডেই রান করে আপ টু লো রেঞ্জের মোটরের ক্ষেত্রে। কিন্তু সেটা মিডিয়াম রেঞ্জের মোটরের ক্ষেত্রে টর্ক বাড়ানোর সাথে সাথে স্পিডের মানটা 2% ডিক্রিজ করে, খুব বেশি ডিক্রিজ করে না, 2%। আর লার্জ সাইজের মোটরের ক্ষেত্রে সেই স্পিডের মানটা ডিক্রিজ করে 5%। তাহলে যদি টর্ক বাড়ানোর সাথে সাথে মোটরের স্পিড ডিক্রিজটা আমি ধরে নিচ্ছি নেগলিজিবল অ্যামাউন্টের, তাহলে সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে মোটর যদি সেম টর্ক নিয়ে চলতে থাকে, টর্ক যতই বাড়াই, মোটর যদি সেম স্পিডে রান করে, তাহলে এইটাই আমরা গ্রাফ পাবো। এই গ্রাফটা আমরা পাবো তখন। এখন এই গ্রাফটা আমরা যখন পেলাম তখন মোটরকে কত ভোল্টেজ দেওয়া আছে? 220, যেটা মোটরের রেটেড ভোল্টেজ। এই রেটেড ভোল্টেজটাকে আমি বলছি ভি আর সাফিক্সে আর, মোটরের রেটেড ভোল্টেজ। তাহলে যতক্ষণ মোটরকে, তাহলে আমি এই জায়গাটা কেটে দিচ্ছি, আমি এবার এটাকে স্পিডটাকে জাস্ট বোঝানোর জন্য করেছিলাম এই জায়গাটা। এইবার মোটরকে যখন রেটেড ভোল্টেজ দেওয়া আছে, মোটর একটা নির্দিষ্ট স্পিডে ঘুরছে, যেটা আমার এখানে হিসেবটা পেলাম 1100 আরপিএম। সেই মোটরটার ওপরে যদি আমি সেপারেটলি এক্সাইটেড মোটর, সেই মোটরটার ওপরে যদি আমি টর্কের পরিমাণ বাড়াতেই থাকি, স্টেডি স্টেট ইকুয়েশন আমরা টর্কের স্পিডের ইকুয়েশনটা টর্কের সাথে দেখেছি যে টর্কের মানটা আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে গুণফল, আর আর্মেচার রেজিস্ট্যান্সটা যেহেতু ভেরি লো অ্যামাউন্টের, তাই দুটোর গুণফলটা হয়ে যাবে লো অ্যামাউন্টের, আর সেটা নেগেটিভ এফেক্ট পড়ছে স্পিডের উপরে, তাই স্পিডের নেগেটিভ এফেক্টটা আমাদের কাছে ভেরি নেগলিজেবল। যে কারণে আমরা ধরে নিই যে সেপারেটলি এক্সাইটেড মোটর টর্ক বাড়ানোর সাথে সাথে সেম স্পিডেই রান করে, স্পিড কোনো রকম কমে না। জেনারেলি এই ঘটনাটা ঘটে লো রেঞ্জের মোটরের ক্ষেত্রে, আর মিডিয়াম রেঞ্জের মোটরের ক্ষেত্রে স্পিডের পরিমাণটা কমে একটু স্লাইডলি, যেটা 2%। বল এতটুকু বুঝতে পেরেছিস না পারিসনি? বল এবার। এখন যে মোটর, যে ভোল্টেজটা মোটরকে দেওয়া আছে সেটা বলছি মোটরের রেটেড ভোল্টেজ, সেটাকে আমরা বলছি মোটরের রেটেড ভোল্টেজ। আর এখানে টর্কের মান 1 নিউটন, 2 নিউটন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম করে ভাগ করা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আর এটা 1100 আরপিএম, 1100 আরপিএম পেয়েছিলাম, লিখেই রাখি। এবার যদি আমাকে ধর মোটরটার স্পিড কমাতে হয়, এখন যদি মোটরটার স্পিড আমাকে কমাতে হয়, তাহলে আমি এখন কি করব বল? এই মোটরটার এখন স্পিড আমাকে কমাতে হবে, তাহলে আমি এখন কি করব? আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করছি, তাহলে এই ভোল্টেজটা বাড়াবো না কমাবো? মোটরের এখন স্পিডটাকে আমি এখন কমাতে চাই, তাহলে এই ভোল্টেজটাকে বল বাড়াবো না কমাবো? স্যার কমাবো। কমাবো। কেন? ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি আর্মেচার অ্যাপ্লাইড ভোল্টেজটা তো ইকুয়েশনের উপরে আছে,
তাহলে ওপরের ভ্যালুটা বাড়লেই স্পিডও বাড়বে, না উপরের ভ্যালুটা কমলে স্পিডও কমবে, এটা তো আমরা জানি। তাহলে সেই রেসপেক্টে এখন মোটরের স্পিড আমি এখন কমাতে চাইছি, তাহলে স্পিড কমানোর জন্য আমাকে ভোল্টেজ কমাতে হবে। এখন ভোল্টেজটা কমিয়ে, ধর আমি ভোল্টেজটা কমালাম, আগে রেটেড ভোল্টেজ দেওয়া ছিল 220, আমি এখন ভোল্টেজটাকে কমালাম, ভোল্টেজটাকে কমিয়ে ই এর মানটাকে আমি ধরলাম এখন 180 ভোল্টে আছে, কমানোর জন্য আমি 180 ভোল্ট করলাম এবং স্টার্টিং করছি 180 ভোল্ট দিয়ে, আবার মোটরটাকে স্টার্ট করব নতুন ভাবে। তাহলে সেই অবস্থায় মোটরে এই মোটরটা কি তো রেখেছি, মোটরটাকে তো পরিবর্তন করিনি। তাহলে বল এখন এই জায়গা থেকে স্পিডের আবার ইকুয়েশনটা কত পাবো, স্পিডের মানটা কত পাবো? নিশ্চয়ই 220 জায়গায় এখন 180 লিখবো, ডিভাইডেড বাই 0.2, আর ইনিশিয়ালি স্টার্ট করছি, তাহলে এই জায়গা 0 টর্ক দিয়ে স্টার্ট করছি, তাহলে এই জায়গাকার মানটা তো সেই 0ই হয়ে যাবে, তাহলে -0। তাহলে 180 কে 0.2 দিয়ে ভাগ করলে কত আসবে? 900 আরপিএম। তাহলে মোটরটা 900 আরপিএম এ ঘুরবে এখন। তাহলে যখন আমি ভোল্টেজটা কমালাম, তাহলে মোটরটা 900 আরপিএম এ ঘুরবে, তাহলে এই স্পিডের গ্রাফে 900 আরপিএমটা নিশ্চয়ই এইরকম জায়গাতে আছে ধরে নিচ্ছি। এবার এই ভোল্টেজটা দেওয়া আছে মোটরকে, এই ভোল্টেজটা আমি দিয়ে রাখলাম, বাকি এদিকে যা ছিল আমি এদিকে কিছু পরিবর্তন করিনি, এই সাইডের কিছু পরিবর্তন করলাম না, শুধু মোটরের স্পিডটাকে কমানোর জন্য এই ভোল্টেজটা কমিয়ে আমি 180-তে নিয়ে এলাম, যার ফলে মোটরের স্পিড কমে হয়ে গেল 900 আরপিএম। এইবার এই মোটরটার ওপরে এই ভোল্টেজটা 180 ভোল্টেজ দেওয়া অবস্থায়, মানে এই ভোল্টেজটা দেওয়া অবস্থায় মোটরটা ঘুরছে। এবার এই ঘূর্ণনের উপরে মোটরের যদি আমি লোড আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে এই স্পিড আগের বারের মতনই আমার তো এখনো সেই সেম গ্রাফ নিয়েই চলবে। চলবে কি চলবে না? কিন্তু গ্রাফটা এই লাইন বরাবর চলবে, আগের লাইন বরাবর চলবে না, এই লাইন বরাবর চলবে, 900 আরপিএম এর রেসপেক্টে চলবে। তাহলে এটাকে বলছি V1। V1টা হচ্ছে রেটেড ভোল্টেজের রেসপেক্টে লো ভোল্টেজ। এটা একটা কেস গেল। আমি এই মোটরটার ওপরে ফিল্ডের রেসপেক্টে আর কিছু পরিবর্তন করলাম না, যা ফিল্ডে যা ছিল তাই দেওয়া আছে। এবার মোটরটাকে হঠাৎ করে স্পিড বাড়াতে হবে, মানে রেটেড যে স্পিডটা ছিল 1100 তার থেকেও স্পিড বাড়াতে হবে, ঠিক প্রোডাকশনের ডিমান্ড চলে এসছে, স্পিড বাড়াতে হবে। তাহলে স্পিড বাড়ানোর জন্য আমি কি করবো, ইএটাকে আবার বাড়াবো। বল ইএটাকে যখন বাড়িয়ে আমি ইএটাকে যখন বাড়িয়ে 220 জায়গায় 250 ভোল্টেজে নিয়ে যাব, তখন ওই মোটরটা আবার কত স্পিডে রান করবে? দেখা আসবে 1250। তাহলে এই স্পিড লাইনে 1250 লাইনটা নিশ্চয়ই এইরকম জায়গাতে পাবো। এবার 250 ভোল্টেজ দেওয়া আছে, মোটর ঘুরছে, সেই অবস্থায় লোড যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, মোটর তো সেই 1250 স্পিড নিয়েই মোটর ঘুরতে থাকবে অ্যাপ্রক্সিমেটলি। লোড যতই বাড়াই মোটর আমার সেই 1250 স্পিড নিয়েই ঘুরতে থাকবে। লোড আমি যতই বাড়াই, 250 ভোল্টেজটা যখন দিয়েছি মোটরের, 250 ভোল্টেজটা যখন দেওয়া আছে, স্পিড যখন পেয়েছি, সেই স্পিডের উপরে মানে সেই ভোল্টেজের উপরে সেই স্পিডের উপরে লোড আমি এবার যতই বাড়াতে থাকি,
মোটর তো সেই 1250 স্পিডেই ঘুরতে থাকবে, লোড যতই বাড়ুক মোটরের স্পিড সেই 1250ই থাকবে। তাহলে এইটাকে বলছি মোটরের আমি V2 ভোল্টেজ দিয়ে করেছি, যেটা 250 ভোল্টেজ রিপ্রেজেন্ট করছিল, যেটাকে আমি 250 ভোল্টেজ বোঝানোর জন্য বললাম। তাহলে এই ভোল্টেজটা হচ্ছে V2টা হচ্ছে রেটেড ভোল্টেজের রেসপেক্টে হাই ভোল্টেজ, রেটেড ভোল্টেজের রেসপেক্টে হাই ভোল্টেজ। তাহলে আমি এই জায়গা থেকে এইরকম গ্রাফ যদি আমার কাছে ধর, তোরা এবার ইন্ডাস্ট্রিতে কাজ করছিস, তোরা এই মোটরটা নিয়ে কাজ করছিস, আর এই মোটরটাকে মেনটেনেন্স করার জন্য স্পিড কন্ট্রোলটা তোকে মেনটেনেন্স করার জন্য ইন্ডাস্ট্রি ধর তোর যে সিনিয়র সে তোকে এই গ্রাফটা দিয়েছে, সে তোদেরকে এই গ্রাফটা দিয়েছে, যে বলেছে এই গ্রাফ অনুযায়ী তোমরা স্পিড কন্ট্রোল করবে। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল যখন করবে তখন এই গ্রাফটা হিসেবে স্পিড কন্ট্রোল করবে। এইবার আমার তোদের কাছে কোশ্চেন, যে আমি এখন মোটরটাকে ঘোরাতে চাই 1100 RPM এ, মোটরটাকে ঘোরাতে চাইছি 1100 RPM এ, আর সেই মোটরের উপরে লোড দিতে চাই 10 নিউটন মিটার। মোটরটাকে ঘোরাতে চাইছি 1100 RPM এ, আমার এখন এমন একটা প্রোডাকশন দরকার যার জন্য মোটরটাকে 1100 RPM এ ঘোরাতে হবে, আর সেই অবস্থায় মোটরের উপরে লোড আমি দেব 10 নিউটন মিটার। তাহলে বল মোটরটাকে আমি ভোল্টেজ কত দেব? এই গ্রাফ থেকে বল মোটরের উপরে অ্যাপ্লাইড ভোল্টেজটা কত দেব আর্মেচারে? আমি মোটরটাকে ঘোরাতে চাইছি 1100 RPM এ ঘোরাবো, কিন্তু মোটরের উপরে লোড দেব 10 নিউটন মিটার। তাহলে বল মোটরটাকে ওই 1100 RPM এ 10 নিউটন মিটার আর্মেচারের ভোল্টেজটা কত দিতে হবে? দশ নিউটন মিটার লোড, সেই লোডের ওপরে যদি আমি 1100 RPM এ মোটরটাকে ঘোরাতে চাই, তাহলে এই ভোল্টেজটা আমাকে দিতে হবে। এখন এই লাইনের উপরে ভোল্টেজটা ফেলতে হবে, এই টর্কের উপরে, এই স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স এর উপরই তো ভোল্টেজটা আমাকে দিতে হবে। এখন এই স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা কত ভোল্টেজের রেসপেক্টে পেয়েছি? রেটেড ভোল্টেজের রেসপেক্টে। তাহলে মোটরটাকে আমি রেটেড ভোল্টেজটাই দেবো, অর্থাৎ 220 ভোল্টেজটাই দেবো। কিন্তু যদি বলে আমাকে যে 10 নিউটন মিটার লোডই থাকবে, 10 নিউটন মিটার লোডই থাকবে, কিন্তু মোটরটাকে এখন ঘোরাতে হবে 900 RPM এ, তাহলে মোটরটার ভোল্টেজ কত দেব? V1 পরিমাণটা। এখন V1 কোনটা? লো ভোল্টেজটা, মানে 180 ভোল্টেজটা, কম ভোল্টেজটা। তাহলে এই ভোল্টেজটা দিয়ে যখন আমি মোটরটা ঘোরাবো 900 RPM এ ঘুরবে, মোটর 10 নিউটন মিটার লোড নিয়েও চলবে। এখন যদি বলে যে 10 নিউটন মিটার লোডই থাকবে মোটরের উপরে, কিন্তু মোটরটাকে ঘোরাতে হবে তোকে 1250 RPM এ, তাহলে 10 নিউটন মিটার লোডের উপরে 1250 RPM এর গ্রাফটাতে যেতে হবে। 1250 নিউটন মিটার RPM এর গ্রাফটাতে যেতে হবে। তাহলে সেই 1250 RPM এর গ্রাফটা দেখবো কত ভোল্টেজের সাপেক্ষে পেয়েছি। সেটা কত ভোল্টেজের সাপেক্ষে পেয়েছিলাম? 250 ভোল্টেজের সাপেক্ষে। তাহলে মোটরটাকে তখন ওই 250 ভোল্টেজটা দিতে হবে। এবার যদি বলি আমি যে মোটরটার উপরে আমি এখন অ্যাপ্লাই করেছি, মোটরটার উপরে এখন আমার বর্তমানে নাও আমার অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে
অ্যাপ্লাইড ভোল্টেজের মানটা হচ্ছে 220, আর মোটরের উপরে টর্কের মানটা হচ্ছে 5 নিউটন মিটার। তাহলে বল মোটরের স্পিড কত? মোটরের স্পিড কত বল? 220 ভোল্টেজ দিয়েছে মোটরের আর্মেচারে, মোটরের উপরে লোড দেওয়া আছে 5 নিউটন মিটার, তাহলে মোটরের স্পিড কততে চলছে? স্যার এই রেটেড স্যার ভোল্টেজ 1100। 1100 আরপিএম। এইবার আমি তো এই গ্রাফটা দেখ, এটা করেছিলাম 180 ভোল্টেজের রেসপেক্টে, এটা করেছিলাম 220 ভোল্টেজের রেসপেক্টে, এটা করেছিলাম আমি 250 ভোল্টেজের রেসপেক্টে বোঝার জন্য। ইন্ডাস্ট্রিতে যখন তোরা কাজ করতে যাবি, এই আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের ওপরে তোরা এরকম একাধিক গ্রাফ তোদের কাছে থাকবে, এরকম করে। আর সেই ভোল্টেজটা হয়তো 5-7 ভোল্টেজের ডিফারেন্সের গ্রাফ। সেই ভোল্টেজ গ্রাফগুলো হয়তো 5-7 ভোল্টেজের 5 ভোল্টেজের ডিফারেন্সের গ্রাফ। ধর প্রত্যেকটা হচ্ছে 5 ভোল্টেজের ডিফারেন্স করে, বা আমি কথায় কথায় বলছি 10 ভোল্টেজের ডিফারেন্স করা আছে। তাহলে এখন যদি আমাকে বলে যে এটা ধর 1100 আরপিএম, তো এটা আমি বলছি ধর 1080 আরপিএম, এই গ্রাফটা হচ্ছে ধর 1080 আরপিএম এর গ্রাফ। এখন যদি বলে যে মোটরটাকে আমি 1080 আরপিএম এ ঘোরাবো, কিন্তু 5 নিউটন মিটার লোড দিয়ে, 5 নিউটন মিটার লোড দিয়ে 1180 আরপিএম এ ঘোরাবো মোটরটাকে, তাহলে মোটরের ভোল্টেজ কত দিতে হবে? তাহলে 1180 মানে এই গ্রাফটা, মানে 1100 রেটেড ভোল্টেজটা 220, 220 সাপেক্ষে তো 10 ভোল্টেজ এখানে নামলো 210, এটা ধর 200। তাহলে আমাকে এখন 200 ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমি নিশ্চয়ই 1180 আরপিএম পাবো, সেখান থেকে 5 নিউটন মিটার লোডও দিয়েছি। এইভাবে তোদেরকে বের করতে হবে যে কত লোড আছে, কত স্পিড চাইছি, তার সাপেক্ষে কত ভোল্টেজ দিতে হবে। তোর হাতে কত লোড চালাবি, তার সাপেক্ষে মোটরের স্পিড কত দরকার, কত রাখবো আমি, তার সাপেক্ষে মোটরের আর্মেচারে কত ভোল্টেজ দিতে হবে, সবটাই আমাদেরকে গ্রাফ থেকে অ্যানালিসিস করে বলতে হবে চট জলদি। তখন কি আর এই ইকুয়েশন ধরে সমাধান করে বলবো না, আমার কাছে গ্রাফ অলরেডি তৈরি করা থাকবে। অর্থাৎ যে কোম্পানি থেকে আমি এই মোটরটা কিনেছি, সেই কোম্পানি এই মোটরটার উপরে টেস্টিং করে, লোড টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক সব টেস্টিং করে আমাদেরকে গ্রাফগুলো প্রোভাইড করবে। আর সেই গ্রাফ থেকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে কত ভোল্টেজের সাপেক্ষে কত লোড আছে, তার সাপেক্ষে কত স্পিড পাবো, কি কত স্পিডে চালাতে গেলে কত ভোল্টেজ দিয়ে কত টর্ক দেব, সবই আমাদেরকে গ্রাফ থেকে হিসেব করে চট জলদি বলে দিতে হবে। কুইক রেসপন্স নিতে হবে এই জায়গা থেকে। বল বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে এখানে কি বুঝলাম ব্যাপারটা, আলটিমেটলি কি বুঝলাম, যে সেম টর্কের উপর অর্থাৎ সেম লোডের উপরে যদি মোটরের আমি আর্মেচার ভোল্টেজ বাড়াই, তাহলে মোটরের স্পিড বাড়বে, আর যদি আর্মেচারের ভোল্টেজ কমাই তাহলে মোটরের স্পিড কমবে, সেম লোডের উপর। অর্থাৎ লোডের পরিবর্তন করিনি, লোডের যদি আমি পরিবর্তন না করি, ধরে নে এই লোডটাই আমার কাছে বর্তমান থাকবে সব সময় ইন্ডাস্ট্রিতে, তাহলে এই লোডটাকে আমি সবসময় ক্যারি করতে হবে। সেই লোডের উপরে যদি স্পিড বাড়াতে হয়, তাহলে মোটরের আর্মেচারের ভোল্টেজ বাড়াতে হবে, আর যদি স্পিড কমাতে হয় তাহলে ভোল্টেজ কমাতে হবে। এবার কত স্পিডের জন্য কত ভোল্টেজ বাড়াবো, কত স্পিডের জন্য কত স্পিড কমাবো, ভোল্টেজ কমাবো,
সবটাই গ্রাফ থেকে বলে দেবে। এটা গেল আমার সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। এবার সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে যা পাবো শান্ট মোটরও কিন্তু আমার সেম অ্যাজ হবে। শান্ট মোটরের ক্যালকুলেশনও কিন্তু আমার সেম অ্যাজ সেপারেটলি এক্সাইটেড মোটর। কেন হবে? কেন হবে বল, এই জায়গা থেকে বল কেন হবে। সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে যা পেলাম শান্ট মোটরের ক্ষেত্রেও আমার কিন্তু সেটাই হবে। কেন শান্ট মোটরের কোথায় ফিল্ড কয়েলটা তো শান্টে থাকবে, ফিল্ড কয়েলটা শান্টে থাকবে। এবার সেই শান্ট মোটরের ফিল্ড কয়েলটাকে যদি আমি চেঞ্জ না করতে চাই, যখন আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করব তখন তো ফিল্ড কন্ট্রোল করব না, ফিল্ডকে তো কোনো পরিবর্তন হতে দেব না। তাহলে ফিল্ডকে যদি পরিবর্তন হতে না দিই, তো সেই মনে পড়ছে দুটো রিওস্ট্যাট ব্যবহার করেছিলাম যে সার্কিটটা, মনে পড়ছে বল? দুটো রিওস্ট্যাট ব্যবহার করেছিলাম দেখ একদিন। সব গুলিয়ে ফেলছিস তোরা, কেউ বলছিস না যে হ্যাঁ মনে আছে। এই দেখ, তাহলে স্পিড বাড়ানোর জন্য যখন ভোল্টেজ বাড়াবো আমি, ভোল্টেজ বাড়ালে তো লোড কারেন্ট বেড়ে যাবে, আর লোড কারেন্ট বাড়লে আর্মেচার কারেন্টও বাড়বে, ফিল্ড কারেন্টও বাড়বে। এখন ফিল্ড কারেন্টকে যদি আমি বাড়তে না দিই, তাহলে আমাকে এই রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের মান বাড়াতে হবে সাথে সাথে। মানে ফিল্ড ভোল্টেজ বাড়ানোর জন্য যেটুকু ফিল্ড কারেন্ট বাড়তে চাইবে, সেই বাড়তি ফিল্ড কারেন্টটাকে বাড়তি রেজিস্ট্যান্স দিয়ে রোধ করে দেবো, রুখে দাঁড়াবো। তাহলে ফিল্ড কারেন্ট আর বাড়বে না। তাহলে তখন আমাকে এই প্রিকশনটা নিতে হবে, শান্ট মোটরের ক্ষেত্রে এইটুকু জাস্ট প্রিকশন নিতে হবে। যখনই আমি শান্ট মোটর করতে যাব, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে গল্পটা পুরো সেপারেট হয়ে গেল, কিন্তু যখন শান্ট মোটর নিয়ে হিসাব করতে যাব তখন আমাকে বাড়তি এই জায়গার একটা প্রিকশন নিতে হবে, যে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে যখন লোড কারেন্ট বাড়তে চাইবে, লোড কারেন্টটা তো ফিল্ড কারেন্টকে বাড়াবে, ফিল্ড কারেন্ট যতটুকু বাড়বে তার করেসপন্ডিং আর্মেচারের এই ফিল্ড কয়েলে যে রিওস্ট্যাট আছে সেই রেজিস্ট্যান্স মানটাকে ইনক্রিজ করতে হবে, যার ফলে বাড়তি ফিল্ড কারেন্টটাকে বাড়তে দেবে না। ব্যাস, বাড়তি ফিল্ড কারেন্টটাকে যদি বাড়তে না দেয়, ফ্লাক্সটাও সেম থেকে যাবে, ফ্লাক্সটাও আমার সেম থেকে যাবে। ফ্লাক্স যদি সেম থেকে যায়, তাহলে দেখ ফ্লাক্সটা যদি কনস্ট্যান্ট থাকে, মোটরের কনস্ট্যান্ট কে সেটাও কনস্ট্যান্ট, দুজনের গুণফলও কনস্ট্যান্টই থাকবে। অর্থাৎ এই দুটো একই জায়গাতেই মেনটেন হবে। সেপারেটলি এক্সাইটেড মোটর যেভাবে মেনটেন হলো, এখানেও সেইভাবে মেনটেন হবে। শুধু শান্ট মোটরের ক্ষেত্রে আমার ওই প্রিকশনটা নিতে হবে। অর্থাৎ একটা রিওস্ট্যাটের গল্প আমাদেরকে যেটা আগে দেখেছি, সেই রিওস্ট্যাটের গল্পটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। বল মাথায় থাকবে না আবার ভুলে যাবি? সবকিছুই সেম হবে, কিন্তু আমাদেরকে ফিল্ড কারেন্টটাকে রিওস্ট্যাট দিয়ে মেনটেন করতে হবে যাতে সেম থাকে। কারণ আমরা তখন ফিল্ড কন্ট্রোলে যাইনি, আমরা তখন আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলে আছি। কিন্তু এটা যদি আবার সিরিজ মোটর হয়, এটা যদি আমার সিরিজ মোটর হয়, যদি এটা আমার সিরিজ মোটর হয়, তাহলে সিরিজ মোটরটা কি? সার্কিট ডায়াগ্রামটা
ফিল্ড কয়েল, আর্মেচার, ইয়ে, এদিক দিয়ে যেটা ঢুকে সেটাকে লোড কারেন্ট বলি, সেই কারেন্টটা যখন ফিল্ডের উপর দিয়ে আসে ফিল্ড কারেন্ট, সেটাই যখন আর্মেচারে ঢুকে আইএ। এখানে তো আইএল, ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্ট সেম থাকে। এখন যদি আমি এই মোটরটার উপরে, এটাও তো জানি যে এই কারেন্টটা ফিল্ড কারেন্ট যতটা বাড়বে ফ্লাক্স তত বাড়বে, এটাও তো জানি আমরা। অর্থাৎ এখান থেকে জানি ফ্লাক্স ডাইরেক্টলি সমানুপাতিক আইএফ, এটা তো আমরা জানি। তাহলে আমার স্টেডি স্টেট মডেল থেকে যে স্পিডের যে ইকুয়েশনটা আছে সেটা কি ছিল, ইএ বাই কে এ ফাই মাইনাস আর এ বাই কে এ ফাই তার হোল স্কোয়ার ইন্টু টর্ক। দেখ আমি যে মোটরে নিচ্ছি না কেন, আমার কিন্তু স্পিডের কিন্তু টর্কের ইকুয়েশনটা আমি কিন্তু সেই স্টেডি স্টেট মডেল থেকেই হিসাব করছি। এইবার এই মোটরটার ধর যা কিছু মোটরটা চলছে, প্রথমে মোটরটাকে চালানো হয়েছে, যেখানে যা ভোল্টেজ দরকার, যেখানে যা কারেন্ট দরকার, সবকিছু মেনটেন করা আছে রেটেড ভ্যালুতে, সবকিছু মেনটেন করা আছে রেটেড ভ্যালুতে। তাহলে রেটেড ভ্যালুতে যখন মেনটেন করা আছে, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটাকেও বলছি ভি আর, রেটেড ভোল্টেজ। ফিল্ডে যে কারেন্টটা ঢুকছে সেটাকেও বলছি ফিল্ড কারেন্ট আইএফ, সেটাও রেটেড ভোল্টেজ, রেটেড দেওয়া আছে। ফ্লাক্স যেটা তৈরি করছে সেটাও রেটেড ফ্লাক্স। টর্ক ওমেগা যেটা আছে সেটাও রেটেড স্পিড। টর্ক যেটা আছে সেটা এখন রানিং হয়নি, তাহলে টর্কটা এখন নিচ্ছি না, লোড চাপাইনি। তাহলে এই অবস্থাতে হিসাব করে আমরা দেখলাম যে এখানে কে আগের যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলোই ধর এখানে আছে, এখানে যে প্যারামিটার গুলো দেওয়া আছে এখানেও ধরে নেয় সেই রেটেড প্যারামিটার গুলো সেটাই আছে। অর্থাৎ ই এ যে মানটা বলেছি 220 ছিল সেটাও আছে, কে এ ফাই যে মানটা ছিল 0.2 সেটাই দেওয়া আছে, আর এর মানটা ছিল 0.2 সেটাই আছে। আর কি ধরেছিলাম, টর্কের মানটা পরে আসছে। তাহলে এই হিসাব মতো প্রথমেই যখন আমি ওমেগার মানটা বের করব, তাহলে 220 মাইনাস 0.2 মাইনাস 0.2 বাই 0.2 এর স্কোয়ার ইন্টু 0, তাহলে এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে প্রথমে যখন রানিং করছি মোটরটাকে। তাহলে 220-কে 0.2 দিয়ে ভাগ করলে আসবে 1100 আরপিএম। মোটরটা রান হলো রেটেড ভ্যালু দিয়ে, রেটেড সবকিছু দিয়ে। সেই অবস্থায় মোটরটাকে আমি রান করালাম। এবার এই যে মোটরটাকে রান করালাম, এই মোটরটার উপরে এবার স্পিড টর্কের ক্যারেক্টারিস্টিক্স ড্র করব। তাহলে এই মোটরটার উপরে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স যখন আমি ড্র করতে যাব, তখন এদিকে দেব টর্ক, এদিকে দেব স্পিড। এইবার বল, মোটরটা এখন সবকিছু রেটেড ভ্যালুতে দেওয়া আছে, মোটর 1100 আরপিএম এ রান করছে। এইবার আমি কি করতে চাইছি, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে মোটরটার আমি স্পিড বাড়াতে চাইছি। মোটরটার আমি স্পিড এখন বাড়াতে চাইছি। তাহলে অ্যাকর্ডিং ফ্রম দিস ইকুয়েশন, আমরা সিরিজ মোটরের ক্ষেত্রে জানি ফাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট, অর্থাৎ এই রাস্তা দিয়ে যে কারেন্টটা যাবে তার করেসপন্ডিং ফ্লাক্স তৈরি করবে।
তাহলে এখান থেকে জানি ফাই ইজ ইকাল টু কে এফ ইন্টু আই এফ, এটাও আমরা জানি। এইবার আমি এই মোটরটার এখন স্পিড বাড়াতে চাই। বেশ, এখন স্পিড বাড়াতে চাইছি না, আমি এখন রেটেড স্পিডেই ঘুরছে 1100 আরপিএম এ, সবকিছু রেটেড অবস্থায় আছে, 1100 আরপিএম এ আছে। এবার আমি মোটরটার উপরে লোড বাড়াতে চাই। প্রথমে রেটেড দেওয়া আছে, দিয়ে মোটরটার এবার লোড বাড়াতে চাইছি। প্রথমে লোড আছে জিরো লোড, তাহলে জিরো লোড যখন আছে মোটরটার স্পিড আছে 1100 আরপিএম। রান করালাম, মোটরটা 1100 আরপিএম এ ঘুরছে। এবার আমি আস্তে আস্তে লোড বাড়াবো, টর্কের মান বাড়াবো। বল সিরিজ মোটরের ক্ষেত্রে যদি আমি টর্কের মান বাড়াই তাহলে কি করব? টর্কের মান যদি বাড়াতে চাই তাহলে কি হবে বল? যদি টর্কের মান বাড়াতে চাই তাহলে এখানে কি ঘটবে, এই জায়গাতে কি ঘটবে? এখানে 220 ভোল্টেজ দেওয়া আছে, মোটর রেটেড স্পিডে ঘুরছে জিরো লোডে। যদিও সিরিজ মোটরকে জিরো লোডে রান করতে নেই, তাও আমি তোদেরকে বোঝানোর জন্য বলছি যে জিরো লোডে 220 ভোল্টেজ দেওয়া আছে, জিরো লোড নিয়ে মোটর ঘুরছে 1100 আরপিএম নিয়ে, রেটেড স্পিডে ঘুরছে, 1100 বলছি না, রেটেড স্পিডে ঘুরছে। এবার আমি এই মোটরটার উপরে লোড বাড়াতে চাই। তাহলে লোড যখনই বাড়াবো বল এই জায়গাতে কি ঘটনা ঘটবে? এই জায়গাটাতে কি ঘটনা ঘটবে বল? তোদেরকে কাজ বেশি করে করতে হলে বেশি করে খেতে হবে তো, না হবে না? আরে তোদেরকে যদি কাজ বেশি করে করাতে হয় তাহলে তোদেরকে বেশি করে খাবার খাওয়াতে হবে তো, না হবে না? হয় তাহলে বেশি করে খেতে হয়, খাওয়াতে হবে। তাহলে কি খাওয়াবো মোটরকে আমি? ভাত মুড়ি না আর্মেচার কারেন্ট? মোটরের মধ্যে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা খাওয়াবো, কোনটা? মোটরকে কি আমি ভাত মুড়ি খাওয়াবো না কারেন্টটা খাওয়াবো? ভোল্টেজ, অর্থাৎ এই কারেন্টের পরিমাণটা বাড়বে। এখন এই কারেন্টের পরিমাণটা যদি বাড়ে তাহলে সেই বাড়তি কারেন্টটা এই কয়েলের উপর দিয়ে যাবে না যাবে না বল? যাবে স্যার। যাবে। তাহলে এই কারেন্টটা যদি বাড়ে তাহলে ফ্লাক্স বাড়বে না বাড়বে না? অটোমেটিক বাড়বে। কিন্তু আমি ফ্লাক্স কন্ট্রোল করতে চাইছি কি? আমি তো ভোল্টেজ কন্ট্রোল করতে চাইছি, ফ্লাক্স তো কন্ট্রোল করতে চাইছি না। তাও দেখ ফ্লাক্স কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে ফ্লাক্সের মান বেড়ে গেল, তাহলে ফ্লাক্সের মান বেড়ে গেল। তাহলে আমি লোড বাড়াতে চাইছি, এই জায়গাকার মানটা ফিক্সড আছে কিন্তু ফ্লাক্সের মানটা বেড়ে গেল। তাহলে কে বাড়লো ইকুয়েশনের? উপরের ভ্যালু না নিচের ভ্যালু? নিচের ভ্যালু। নিচের ভ্যালু বাড়লো। তাহলে নিচের ভ্যালু বাড়লে স্পিড কমবে না বাড়বে? কমবে। কমবে। আমি কাকে বাড়াতে চাইলাম? একে বাড়াতে চাইলাম। এখন একে যখন বাড়াতে চাইলাম এর মানও বেশি করে নিয়েছি, সেই বাড়তি মানটাও রেজিস্ট্যান্সের সাথে গুণ হয়েছে, নিচের ভ্যালুটাও বেড়েছে, তাকে আবার স্কোয়ারে বাড়ছে, সেটা আবার নেগেটিভ এফেক্ট, সেও স্পিড কমাবে। আবার এখানে নিচের ভ্যালু বেড়ে গেছে, নিচের ভ্যালু বাড়লে অ্যাজ এ রেজাল্ট ভ্যালু তো কমবে। তাহলে কমের জায়গাটা দেখ, এই দিক থেকেও কমাচ্ছে, এখান থেকেও কমছে, এখান থেকেও কমছে, এই ফ্যাক্টর থেকেও, প্রথম ফ্যাক্টর থেকেও কমছে স্পিড, এবং দ্বিতীয় ফ্যাক্টর থেকেও স্পিড কমছে। তাহলে এই কম স্পিডটা প্রথম জন এসে কমাচ্ছে, আবার দ্বিতীয় জন এসে কমাচ্ছে, মানে ঘাড়ের উপরে ঘাড় চাপে কমাচ্ছে।
তাহলে স্পিড তো ঝপঝপ করে ডিক্রিজ করবে। মানে একজন এসে যদি কমাতো তাহলে একটু অল্প কমতো, কিন্তু দুটো ইকুয়েশনের দুটো পার্টই এসে একে কমাচ্ছে, তাহলে স্পিড তো খুব তাড়াতাড়ি কমবে। সামান্য একটু লোড বাড়াবো, স্পিড অনেক কমে যাবে। আবার একটু লোড বাড়াবো, আবার স্পিড ঝপ করে কমে যাবে। আবার লোড বাড়াবো, আবার স্পিড ঝপ ঝপ করে কমবে। তাহলে এই রকম ঘটনা তো যখন ঘটবে, আমার তো এখান তো স্কোয়ারের ফর্ম আছে একটা, তাহলে স্কোয়ারের ফর্ম নিয়ে যখন গ্রাফ তৈরি হয় তখন তো আমার সেই হাইপারবোলা বা অধিবৃত্ত গ্রাফ তৈরি হয়। তাহলে সেই অধিবৃত্তের গ্রাফটা কেমন হবে? ঠিক এইরকম ভাবে নিচের দিকে নামবে। এই দুটো গ্রাফ কিন্তু কখনোই টাচ করবে না কোনো লাইনকে। তাহলে এই গ্রাফটা আমি কখন পেলাম? যখন সবকিছু রেটেড দেওয়া আছে, অর্থাৎ ভি আর দেওয়া আছে। ভি আর দেওয়া আছে। এবার ধর আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের সাহায্যে, অর্থাৎ এই ভোল্টেজটার সাহায্যে যখন আমি এই স্পিডটাকে আলটিমেটলি কমাতে চাইছি, তাহলে তো আমি এই হিসাব মতো, এই ইকুয়েশনের এই হিসাব মতো এইটাকে কমাতে গেলে ওপরের মানটাকে কমালে তো এটাও কমবে। তাহলে সেই রেসপেক্টে এই মানটাকে ধর কমাতে গিয়ে আমি ধর এখন মোটরটাকে 900 আরপিএম এ ঘোরাতে চাই, তাহলে সেই জায়গার রেসপেক্টে মোটরটাকে 180 আরপিএম ভোল্টেজ দেবো এই জায়গাকার মানটা আগের মতন হিসেবে। তাহলে 180 ভোল্টেজ যখনই অ্যাপ্লাই করবো এই যে স্পিডের মানটা 900 হয়ে যাবে। সেই 900 আরপিএম এর উপরে যখনই আমি আবার লোড বাড়াবো 180 ভোল্টেজ দিয়ে 900 আরপিএম এ ঘুরছে, তার উপরে যখন আবার আমি লোড বাড়াবো আরো ঝপঝপ করে স্পিড কমবে, কিন্তু ভোল্টেজটা সেম আছে। 180 ভোল্টেজই রেখেছি, 180 ভোল্টেজের উপর 900 আরপিএম এ ঘুরছে, স্টার্ট করলাম। সেই ভোল্টেজটাকে মেনটেন রেখে আমি যখন আবার লোড বাড়াবো, লোড বাড়াতে গেলে আবার তো আর্মেচার কারেন্ট বাড়বে, সেটা আবার ফিল্ডের উপর দিয়ে ফ্লাক্সকে বাড়াবে। তাহলে এও কমাবে স্পিড, এও কমাবে স্পিড, দুজনে আবার এসে স্পিড কমাবে 900 আরপিএম থেকে। তাহলে সেই গ্রাফটা তখন আমি নিশ্চয়ই এরকম পাবো। আবার যদি আমি এটাকে 1250 আরপিএম এ ঘোরাতে চাই, তাহলে আগের মতন এখানে ভোল্টেজটাও সেই 250 করে দেবো। যে 1250 আরপিএম এ ঘোরাবো, সেই 1250 আরপিএম এর উপরে 250 ভোল্টেজ রেখে যদি আবার তার উপরে লোড বাড়াতে চাই কনস্ট্যান্টলি, তাহলে তখন গ্রাফটা নিশ্চয়ই এরকম পাবো। এবার আগের মতনই চিন্তা কর, এখানে যেমন চিন্তা করেছিলিস সেই রেসপেক্টে এখন যদি এই মোটরটা যেমন 900 আরপিএম এ পাচ্ছি, এটা আমি 1250 আরপিএম পাচ্ছি, এখানে আমি 1100 আরপিএম পাচ্ছি, এটা কখন যখন 180 ভোল্টেজ, এটা কখন যখন 250 ভোল্টেজ, এগুলো বোঝার জন্য বলছি। সাপোজ এবার আমি মোটরটাকে ধর এই লোড দিতে চাই, এই পরিমাণ লোড আমি চালাতে চাই, তাহলে এই পরিমাণ লোড যখন আমি চালাবো মোটরটার উপরে যদি আমি 900 আরপিএম পেতে চাই, এই লোডের উপরে যদি মোটরটার উপরে 900 আরপিএম পেতে চাই, তাহলে মোটরটার উপরে ভোল্টেজ কত দেব? দেখবো এই লোডটা কোন গ্রাফের সাথে গিয়ে ম্যাচ করছে যেখানে 900 আরপিএম হিসেবে আসছে, তাহলে এই পরিমাণ ভোল্টেজ দেব। তাহলে এই দেখবো এই গ্রাফটা কত ভোল্টেজের গ্রাফ, সেই ভোল্টেজটা আমি তাহলে দেবো। দেখতে পাচ্ছি এই ভোল্টেজটা আমার 180 ভোল্টেজের গ্রাফ, তাহলে তখন আমি মোটরটাকে 180 ভোল্টেজ অ্যাপ্লাই করব। যদি এখন এই লোডের ওপরে আমাকে মোটরকে ঘোরাতে হয় 1100 আরপিএম এ, তাহলে দেখবো সেই 1100 আরপিএম মানে এই গ্রাফটা। তাহলে এই গ্রাফটা গিয়ে দেখবো যে কত ভোল্টেজের গ্রাফ, দেখতে পাচ্ছি যে আমার রেটেড ভোল্টেজের গ্রাফ মানে 220 ভোল্টেজের গ্রাফ, তাহলে মোটরটাকে আমি 220 ভোল্টেজ দেবো। এখন এই লোডের ওপরে যদি মোটরটাকে আমি ঘোরাতে চাই 1250 আরপিএম এ, তাহলে এইখানে গিয়ে টাচ করবো 1250 আরপিএম এ, তাহলে দেখবো সেই এই গ্রাফটা এখন কত ভোল্টেজের গ্রাফ, সেটা দেখতে পাচ্ছি 250 ভোল্টেজের গ্রাফ, তাহলে মোটরটাকে আমি 250 ভোল্টেজ দিয়ে রান করাবো। এইভাবে আমাদেরকে লোড সিলেকশন করে কত লোডের উপরে কত স্পিডে চালাবো মোটরকে, তার করেসপন্ডিং কত ভোল্টেজে দেব, এইভাবে আমাদেরকে সিলেকশন করতে হবে।
এটা কি বলি আমরা মোটরের স্পিড কন্ট্রোল, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলে। এটা গেল আমার আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড। তাহলে তোদেরকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে ডেসক্রাইব দ্য আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড অফ ডিসি মোটর, ডিসি মোটরের মধ্যে সেপারেটলি এক্সাইটেড মোটর, তাহলে তখন কি বলবি? যে সেপারেটলি এক্সাইটেড মোটর ছবি ড্র করবি, গ্রাফ ড্র করবি। এই প্রথমে ছবি ড্র করবি, ছবি ড্র করে বলতে হবে সেপারেটলি এক্সাইটেড মোটরের আমার স্টেডি স্টেট মডেল হচ্ছে এটা। সেই স্টেডি স্টেট মডেলের ওপরে স্পিড, টর্ক এবং আর্মেচার অ্যাপ্লাইড ভোল্টেজের যে রিলেশন between the relation between the speed, torque and armature applied voltage is বলে এই ইকুয়েশনটা দিতে হবে। তারপরে বলতে হবে এই ইকুয়েশনের উপরে যেহেতু আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করছি, তাহলে ফিল্ড অ্যাপ্লাইড ভোল্টেজটাকে আমরা উই উইল কেপ দ্য কনস্ট্যান্ট, মেনটেন দ্য কনস্ট্যান্ট ভ্যালু। অ্যাজ এ রেজাল্ট ফিল্ড কারেন্ট উইল বি কনস্ট্যান্ট, অলসো ফ্লাক্স অলসো বি কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই ফাই যদি কনস্ট্যান্ট হয়, কে এ is equal to motor constant and Ka into phi will also maintain a constant value বলতে হবে। Then from this equation একটা নাম্বার দিয়ে দিবি, from this equation if we plot the graph then we obtain this graph. From this graph আমরা কি পেলাম? From this graph we will say that if we applied torque this amount, then the speed will increase with the increased applied voltage. If we decrease the motor speed, then we have to decrease the armature supply voltage. Just এই কথাটা বলতে হবে এইভাবে সবকিছু দিয়ে। বুঝতে পারলি অ্যান্সারটা? বল বুঝতে পারলি না পারলি না? এখানকার কোশ্চেন কিন্তু ডাইরেক্ট পাবি না, যে থার্ড সেমিস্টারে একদম ডাইরেক্ট যে কোশ্চেন গুলো পেয়েছিস, এখানকার কোশ্চেন কিন্তু সে ডাইরেক্ট হবে না। কিন্তু সেই স্টেডি স্টেট মডেলের ভেতরে ঢুকতে হবে আমাকে, এই মডেলে, যে এই মডেলটা থেকে আমি স্টেডি স্টেট মডেলে কি বলতে চাইছি। কিন্তু আমাকে সবসময় অ্যানালিসিস করতে হবে এই ইকুয়েশন দিয়েই, স্টেডি স্টেট মডেলের ইকুয়েশন দিয়ে অ্যানালিসিস করতে হবে। কিন্তু স্টেডি স্টেট মডেলের যে যে প্যারামিটার গুলো আছে সেইগুলো আমাকে এখান থেকেই দেখতে হবে, কে কার সাথে কনস্ট্যান্ট কিভাবে মেনটেন হচ্ছে। এই জায়গাটা খুব ভালো করে মেনটেন করতে হবে। তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আমাদের হলো, এবার বাকি থাকলো ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। এই পার্টটা করতে পারলেই আমরা এখান থেকে একটা অঙ্ক করব না। এরপরে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে সেমি কনভার্টার ঢোকাবো, কনভার্টার ঢুকিয়ে তারপর অঙ্ক করব। চল তাহলে এটুকু থাক।